সেদিনের পরে পল্লবী আর জয়ের জীবন ধারাই যেন পাল্টে গেছে। পল্লবী প্রতিদিন অভ্যাস মতো ভোরে ঘুম থেকে ওঠে, বিভা মাসির সাথে দু একটা কথা বলে আর কলেজ চলে যায়। সে হাসি খুশি মেয়েটি কোথায় যেন হারিয়ে গেছে। জয়কে এখন ভোরে উঠতে হয়, নইলে কাজের মেয়ে দরজায় বেল বাজিয়ে চলে যাবে, বাড়ির সব কাজ পড়ে থাকবে। আজকাল সে নিমেষে বাথরুমের কাজ সেরে বেরিয়ে আসে। এখন নিত্য নবীন মুখরোচক জল খাবার আর হয় না। মাখন মাখিয়ে পাউরুটি, টোস্ট, ডিম সিদ্ধ আর কলা। দুপুরের টিফিন তৈরি করবার সময় থাকে না, তাই ক্যান্টিনই একমাত্র সম্বল। ক্যান্টিনের খাবার খেয়ে মাঝে মাঝে পেট খারাপ হয়, অম্বল হয়। এখন তার ব্যাগে পেট খারাপের ওষুধ, জেলুসিল সব সময় মজুদ থাকে। রাতের রান্নাও সংক্ষেপে সারতে হয়। জয় মাছ খেতে ভালোবাসে, কিন্তু এখন সে বাজার থেকে কাটাপোনা ছাড়া কোনো মাছ আনে না। ছোট মাছ, পাবদা, ট্যাংরা রাধার অনেক হ্যাপা। জয় প্রতিনিয়ত নিজেকে ধিক্কার দেয়, তার নিজের ওপর রাগ হয় সব সময়। অফিসেও সে সবসময় মাথা ঠিক রাখতে পারে না। সবাই তার স্বভাবে বিস্তর পরিবর্তন লক্ষ্য করেছে। একদিন তো জয়ের কর্মকর্তা বিমলেন্দু সেন তাকে কথায় কথায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা জয়, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, তোমার বাড়িতে কি কোনো সমস্যা চলছে? আজকাল তোমাকে সবসময় স্ট্রেসড দেখায়। জয় চমক বসের দিকে তাকালো। না স্যার, ওইসব কিছু নয়, ইদানিং শরীরটা একটু ভালো যাচ্ছে না। এনিথিং সিরিয়াস? ডাক্তার দেখিয়েছ? না স্যার, নাথিং সিরিয়াস, পেটের গন্ডগোল। ও, তুমি নিশ্চয়ই ক্যান্টিনে লাঞ্চ করো। রোজ রোজ কি ওদের ওই তেল মশলা সহ্য হয়? আমিও অনেক দিন ভুগেছি। এখন আমি দরকার হলে শুধু ফলমূল খেয়ে থাকবো, কিন্তু ক্যান্টিনের খাবার নইব নইব ছ। সেন সাহেব বললেন, পল্লবী রাঁধতে ভালোবাসে, কিন্তু এখন আর তার রাঁধতে ইচ্ছে করে না। বিভা মাসি যা কিছু রান্না করে সে খেয়ে নেয়। মাঝে জয়কে দিন কয়েকের জন্য দিল্লি যেতে হয়েছিল। ফিরে এসে সে যথারীতি বেল টিপছে। ভাবছে পল্লবী সহাস্য বদনে ছুটে এসে দরজা খুলে বলবে, তুমি আমাকে তোমার রিটার্ন ফ্লাইটের ডিটেলস জানাওনি কেন? আমি এয়ারপোর্ট থেকে তোমাকে নিয়ে আসতাম। অনেকবার জোরে জোরে বেল টিপেও কোনো সাড়া পেল না। হঠাৎ তার মনে পড়ল, তার বাড়ি তো শূন্য, কেউ নেই তার কাছে। পকেট থেকে চাবি বের করে সে নিজেই ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢুকল। সে 5 দিনের জন্য বাইরে গিয়েছিল। দরজার সামনে সবকটি খবরের কাগজগুলো পড়ে রয়েছে। খবরের কাগজ সে যথাস্থানে রেখে দিল। মায়ের ফটোর সামনে ফুলদানিতে শুকনো রজনীগন্ধার ছড়া শুকিয়ে নেতিয়ে পড়ে রয়েছে। পল্লবী যাওয়ার পর থেকে ফুলদানিতে আর ফুল এনে সাজানো হয়নি। গৃহিণীর অভাবে তার গৃহী শ্রীহীন হয়ে আছে। এ বাড়িতে প্রাণ নেই, এ শুধু ইট, কাঠ, চুন, বালির প্রাণহীন কলেবর। মেঝেতে ধুলো জমে রয়েছে। জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার ছোট্ট সুটকেসটা নামিয়ে রেখে ঝাঁটা হাতে নিয়েছে। এখন সে আর বিকেলে বাড়ি ফিরে সোফায় এলিয়ে পড়ে না, সোজা বাথরুমে ঢুকে যায়। সকালে খবরের কাগজ পড়ার সময় হয় না, বিকেলেও অবশ্য সময় থাকে না। 1 কাপ চা বানিয়ে জয় রান্নাঘরে ঢুকে পড়ে। রান্না সারতে হবে, সকালের কাজ এগিয়ে রাখতে হবে, টিফিনের ব্যবস্থা করতে হবে। ক্যান্টিনের খাওয়া তো আর সহ্য হচ্ছে না পেটে। জয় হাঁপিয়ে পড়ে। তার নিজের ওপর ভীষণ রাগ হয়। পল্লবী কি করে হাসি মুখে এত কাজ সারত? রাতে বালিশে মাথা টেকাতেই পল্লবীর মুখ তার চোখের সামনে ভেসে ওঠে। জয় যেন দিনে দিনে ভেঙে পড়ছে। সেদিন 5 বন্ধু তাদের পরিবারের সাথে মন্দারমণি যাচ্ছে। সুনন্দ জোর করে জয়কে রাজি করিয়েছে। আজ শনিবার, তারা সকাল সকাল বেরিয়ে পড়বে। একজনের ট্রাভেল এজেন্সির ব্যবসা আছে, সে সব ব্যবস্থা করেছে। রাত্রি বাসের জন্য হোটেলের ব্যবস্থা হয়েছে। যে যার গাড়ি নিয়েই যাবে। ঠিক হয়েছে, জয় সুনন্দর সাথেই যাবে। সুনন্দ তার স্ত্রী জয়িতাকে নিয়ে সকাল সকাল চলে এসেছে। দরজায় বেল বাজাতেই জয় সাথে সাথে বেরিয়ে এসেছে। কই, বউ কোথায়? জয়িতা ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করল। ও তো বাড়ি নেই, দিল্লি গিয়েছে একটা সেমিনারের জন্য। আমি সেই কারণেই তো যেতে চাইছিলাম না। জয় নির্বিকার মিথ্যা কথা বলে গেল। ও তাই? বলিসনি তো।
আচ্ছা ঠিক আছে, পরের বার পল্লবীর প্রোগ্রাম জেনেই প্ল্যান করা যাবে। সুনন্দ জয়ের পিঠ চাপড়ে দিল। জয় মনে মনে নিজেকে আরও একবার ধিক্কার দিল। মন্দারমণি পৌঁছে সবাই দেখল ওদের হোটেলটি একেবারে সমুদ্রের সামনে। সবাই একসাথে আনন্দে লাফিয়ে উঠল। তারপর সবাই যে যার ঘরে ঢুকে গেল। ঠিক হয়েছে, দুপুরে তারা যে যার ঘরে একটু বিশ্রাম করেই নেবে। বিকেলে সকালে একসাথে সমুদ্র দেখতে যাবে। জয়ের দুপুরে ঘুমাবার অভ্যাস নেই। সে তার ব্যালকনিতে এসেই দাঁড়ালো। যত দূর চোখ যায় সোনালি সমুদ্র সৈকত, ঘন নীল অপার জলরাশি। হঠাৎ এক অদ্ভুত অবসাদ জয়ের শরীর মন ভাসিয়ে নিয়ে গেল। সে ব্যালকনি থেকে ছিটকে ঘরের ভিতরে ঢুকে গেল। বিকেলে যে যার ঘর থেকে বেরিয়ে সোল্লাসে জোড়ায় জোড়ায় সমুদ্রের দিকে ছুটল। তারা সকলেই সমবয়সী, শিক্ষিত, সুপ্রতিষ্ঠিত। সবাই হাসছে, দৌড়াচ্ছে, আনন্দে মেতে রয়েছে সবাই। জয় এক ধারে নীরবে দাঁড়িয়ে রয়েছে। তার আজ কিছু ভালো লাগছে না। কিরে, নামবি না জলে? সুনন্দ জিজ্ঞাসা করল। না রে, ইচ্ছে করছে না। তোমরা যাও না, আমি এখানে বসে দেখব। জয় একটা পাথরের ওপর গিয়ে বসল। আমারই ভুল হয়েছে। আমি যদি জানতাম পল্লবী আসতে পারবে না, পল্লবী থাকছে না, আমি কখনো তোকে জোর করতাম না। সুনন্দ বলল। দাদার মন খারাপ হয়েছে, তুমি বুঝছো না। ওরা তো আর তোমার আমার মতো সাধারণ স্বামী স্ত্রী না। ওরা ছোটবেলার সাথী, যাকে বলে সোলমেট। জয়িতা বলল। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। মন খারাপ করিস না। পল্লবী ফিরলে ওকে নিয়ে চলে আসিস একবার। সুনন্দ জয়ের পিঠ চাপড়ে দিল। জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সুনন্দ স্ত্রীকে নিয়ে সরে গেল। ফিরবার সময় জয় সামনে বন্ধুর পাশে বসে উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে বসে রয়েছে। সুনন্দ তাকে ভোলাবার চেষ্টা করছে। জয় হু হা করে জবাব দিচ্ছে। বাড়ি ফিরেই জয় পল্লবীকে ফোন করলো। পল্লবী, তুমি বাড়িতে আছো? হ্যাঁ, বাড়িতেই আছি। তুমি এসো না গো, কতদিন দেখি না তোমায়। পল্লবী ধরা গলায় আকুতি জানালো। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই বলতে যাচ্ছিলাম। আমি এখনই যাচ্ছি। জয় বেরিয়ে পড়ল। গাড়ি চালাতে চালাতে সে ভাবছে সে কি বলবে পল্লবীকে। তাকে বলবে চলো বাড়ি? পল্লবী যদি না আসে? জয় যেমন বিশ্রীভাবে সেদিন তাকে অপমান করেছে, দোষটা তো জয়ের। ক্ষমা চাইবে পল্লবীর কাছে। জয় সে যে মুহূর্তে পল্লবীর বাড়িতে পৌঁছে বেল টিপেছে, পল্লবী ছুটে আসলো। তার মুখে হাজার বাতির আলো ফুটে উঠেছে। দুজনেই যেন পাথর হয়ে গেছে। ভিতরে আসতে বলবে না? জয়ের তন্দ্রা ভেঙেছে। হ্যাঁ হ্যাঁ, এসো, আমার ভুল হয়ে গেছে। জয়ের ইচ্ছে হলো পল্লবীকে বুকে টেনে নেয়, ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু সে কিছুই করলো না। জয় আস্তে করে সোফায় গিয়ে বসলো। বিভা একবার এসে দেখে গেল। সবার চোখে প্রশ্ন, জয় কেন এসেছে? পল্লবী দাঁড়িয়ে রয়েছে। এই কটা দিনেই মনে হচ্ছে পল্লবী যেন নেতিয়ে পড়েছে। চেহারা মলিন, সুন্দর চোখজোড়া নিস্তেজ। একটা সস্তা সাধারণ শাড়ি পরে রয়েছে। পল্লবীর সব ভালো ভালো শাড়ি কাপড় তো তার শ্বশুর বাড়িতে। জয়ের মন হাহাকার করে উঠল। আজকে আমার কাছে খেয়ে যাবে তো? পল্লবী একটু কুণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করল। হ্যাঁ, কি খাওয়াবে বলো? জয় হেসে বলল, যা তুমি চাও। তুমি যা খাওয়াবে তাই তো আমার কাছে অমৃত। মনে হচ্ছে কতদিন তোমার হাতে কিছু খাওয়া হয়নি। জয় বলল, আচ্ছা, তবে লুচি তরকারি আর মোহনভোগ করি? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ক্লাস। জয় সোল্লাসে বলল, আচ্ছা, এক্ষুনি বানাচ্ছি। প্রথমে একটু চা করি। জয় মাথা নাড়ল। কিছুক্ষণের মধ্যেই পল্লবী জয়ের জন্য ধুমায়িত চা করে নিয়ে আসলো। তুমি খাবে না? জয়ের প্রশ্ন। আমাকে এখন রান্নাঘরে ঢুকতে হবে। সে হবেক্ষণ, একটু আমার সাথে বসে চাটা তো খেয়ে নাও। পল্লবী নিজের চায়ের কাপ নিয়ে জয়ের সামনে এসে বসল। পল্লবী স্বামীর দিকে তাকিয়ে রয়েছে। তার চোখে হাজার প্রশ্ন, কিন্তু মুখে কিছু বলছে না। কি দরকার? ও যদি অসন্তুষ্ট হয়ে চলে যায়? কতদিন তোমাকে দেখি না, কথাও হয়নি আমাদের। জয় কথা বলতে শুরু করলো। আসলে সোমবারে আমাকে দিল্লি যেতে হয়েছিল। বৃহস্পতিবার রাতে ফিরেছি।
তারপর শুক্রবার সুনন্দ এসে ধরল, ওরা সবাই মিলে মন্দারমণি যাচ্ছে, আমাকেও যেতে হবে। আমি যেতে চাইনি, কিন্তু কিছুতেই ছাড়ল না। জয় কৈফিয়ত দেওয়ার সুরেই বলল, যাবে না কেন? তুমি আনন্দ থেকে বঞ্চিত থাকবে কেন? ছুটির দিনে বন্ধুদের সাথে একটু আনন্দ করাই যায়। পল্লবী ম্লান হেসে বলল। জয়ের হৃদয় মোচড় দিয়ে উঠল। সেদিন খেতে খেতে অনেক রাত হয়েছে। শেষ পর্যন্ত জয় উঠে দাঁড়িয়েছে। পল্লবীর চোখ ছলছল, জয়ের মুখ করুণ হয়ে উঠেছে। পল্লবী। জয় পল্লবীর দিকে তাকিয়ে আছে। কালকে তো তোমার আমার ছুটি, কালকে আমার সাথে বেড়াতে যাবে? মুহূর্তের মধ্যেই পল্লবীর মুখ উদ্ভাসিত হয়ে উঠল। হ্যাঁ, কোথায় যাব আমরা? পল্লবী উদ্ভাসিত মুখে জিজ্ঞাসা করল। আমি ভাবছিলাম আমরা যদি বোটানিক্যাল গার্ডেন যাই। তুমি আগে গিয়েছো ওখানে? অনেক ছোটবেলায় মা বাবার সাথে একবার গিয়েছিলাম, পল্লবী বলল। জয় পরদিন সকালেই চলে এসেছে। পল্লবী প্রস্তুত ছিল। বিভা মাসি একটা বড় মতো খাবারের ব্যাগ গাড়িতে রেখে দিল। কি ওটা বিভা মাসি? সব তোমার বউ তৈরি করেছে ভোরে উঠে। বিভা এসে বলল। কি কি বানিয়েছে দেখি? জয় ছুটে দেখতে যাবে। বিভা এসে বলল, না না, যেখানে যাচ্ছ সেখানে গিয়েই দেখবে না হয়। দুজনে রওনা হলো। বোটানিক্যাল গার্ডেনে স্নিগ্ধ বনানীতে দুজনে ঘুরে বেড়াচ্ছে। জয়ের ইচ্ছে হয় পল্লবীর হাত ধরে হাঁটে, কিন্তু এক অদ্ভুত অপরাধ বোধ এসে তাকে রোধ করে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। দিনমণি মধ্য আকাশেও চলে এসেছেন। তোমার খিদে পাচ্ছে না? জয় জিজ্ঞাসা করল। এখন খাবে? কোথায় বসি বলো তো? পল্লবী চারিদিকে চেয়ে দেখল। ওই তো টেবিল আর বেঞ্চি রয়েছে। দুজনে একটা নিরিবিলি জায়গা খুঁজে বসে পড়ল। পল্লবী খাবারের বাস্কেট খুলে দুটো ক্যাসেরোল বের করল। একটাতে গরম গরম ফ্রেঞ্চ টোস্ট রয়েছে, অন্যটায় এগ রোল। জয় ঝাঁপিয়ে পড়ল। এগুলো তোমার মতো ট্রিপ ভবনে কেউ বানাতে পারে না। জয় তড়ি ঘড়ি খেতে আরম্ভ করল। আরে আমি প্লেট নিয়ে এসেছি, ভালো করে সাজিয়ে দিই। পল্লবীর মুখে হাসি ফুটেছে। জয়ের প্রাণ জুড়িয়ে গেল। তুমি সব সময় এভাবেই খুশি থাকবে। হঠাৎ পল্লবীর হাসি মিলিয়ে গেল। তার সামনে পড়েছে স্বামী তাকে তাড়িয়ে দিয়েছে। না না পল্লবী, তুমি মুড খারাপ করো না প্লিজ। না, আমি ঠিক আছি। পল্লবী ব্যাগ থেকে কাগজের প্লেট বের করে খাবার সাজাতে আরম্ভ করেছে। এবার জয় তার ব্যাগ পিঠ থেকে নামিয়ে একটা ক্যাসেরোল বের করল। পল্লবী দেখে অবাক। জয় আলুর পরোটা নিয়ে এসেছে। আলুর পরোটা এত সকালে কোথায় পেলে? আমি বানিয়েছি। পল্লবীর মুখ হা হয়ে গেল। সহসা তার দু চোখ জলে ভরে আসলো। সে চট করে মাথাটা একটু আড়াল করে আঁচল দিয়ে চোখ মুছে নিজেকে সংযত করেছে। আমাকে ছাড়া তো তুমি দেখছি ভালোই আছো, পল্লবী স্বগতোক্তির মতো আস্তে করে বলল। জয় মাথা নিচু করে বসে রয়েছে। খাওয়া দাওয়ার পরে দুজনে নীরবে পাশাপাশি হাঁটছে। দুজনেই চিন্তায় মগ্ন। দুজনেই কি যেন ভাবছে। দুজনার অনেক কিছু বলার আছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। শেষ পর্যন্ত দুজনে বেরিয়ে পড়ল। এবার ফেরার পালা। আবার পল্লবীর চোখ ছলছল, জয়ের মন খারাপ। দুজনে গাড়ির কাছে চলে এসেছে। জয়ের সামনে ডান দিকের দরজা পল্লবীর জন্য খুলে ধরেছে। পল্লবী স্বামীর দিকে তাকিয়ে ভিতরে বসে পড়ল। জয় গাড়ি স্টার্ট দিল। এবার জয় পল্লবীর দিকে তাকালো। এবার আর কি? আমাকে বাড়ি পৌঁছে দাও, কালকে তো কলেজ আছে আমার। পথে দুজনেই চুপ। দুজনেই কি যেন ভাবছে। বাড়ি এসে গেছে। পল্লবী তার ব্যাগ হাতে নিয়ে নেমে পড়ল। তার মুখে করুণ হাসি। জয় তাকিয়ে রয়েছে তার বিচ্ছিন্ন সঙ্গিনীর দিকে। এসো, ভেতরে এসো। জয় এটা শোনার অপেক্ষায় ছিল। সে পল্লবীর পিছন পিছন চলল। বসো, আমি এক্ষুনি জামা কাপড় ছেড়ে আসি। পল্লবী বাথরুমে ঢুকে গেল। আবার মিনিট কয়েকের মধ্যে বেরিয়েও আসলো। তুমি একটু মুখ হাত পা ধুয়ে নাও, আমি চা করছি, পল্লবী স্বাভাবিকভাবেই বলল। কিন্তু জয়ের ইচ্ছে হলো সে ছুটে পল্লবীকে বুকে টেনে নেয়। কিন্তু অনুশোচনা আর অনুতাপ তার পায়ে যেন শিকল বেঁধে দিয়েছে। বাথরুম থেকে বেরিয়ে জয় আবার সোফায় এসে বসেছে। পল্লবী 2 কাপ ধুমায়িত চা নিয়ে আসলো।
কিছু খাবে? রান্না হতে তো একটু সময় লাগবে। চায়ের কাপ জয়ের হাতে ধরিয়ে পল্লবী জিজ্ঞাসা করল। না, এখন শুধু দুটো বিস্কুট দাও। বিভা একবার দেখা দিয়ে নিজের ঘরে চলে গেছে। চা খেতে খেতে জয় হঠাৎ বলল, আচ্ছা, দুপুরে যা খাবার তুমি নিয়ে গিয়েছিলে সেখানে তো কিছু খাবার বেঁচে গিয়েছিল। আমাকে দুটো ফ্রেঞ্চ টোস্ট আর একটা এগরোল দেবে? সকালে জল খাবার হয়ে যাবে আমার। এগরোলটা টিফিনে নিয়ে যাব। সহসা পল্লবীর দু চোখ জলে ভরে আসলো। পল্লবী, কি হলো? জয় পল্লবীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। আমার কাছে চাইতে হবে তোমাকে? আমি কি এতই পর হয়ে গেছি? অশ্রুধারা পল্লবীর দু চোখ বেয়ে নেমে এসেছে তার দুই গালে। না না, সরি, কি বলতে কি বলে ফেলেছি। জয় অস্থির হয়ে উঠল। নিজের অজান্তেই সে পল্লবীর কাঁধে হাত রেখেছে। আসলে দুপুরে খেতে খেতেই আমি ভেবে রেখেছিলাম তোমার হাতের ফ্রেঞ্চ টোস্ট আর এগরোল নিয়ে যাব। তুমি আমার পর হতে পারো কখনো? পল্লবী নিজেকে সামলে নিয়েছে। তুমি বাসি খাবার নিয়ে যাবে কেন? আমি যাবার সময় বানিয়ে দেব। বাড়িতে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিও। সকালে মাইক্রো ওভেনে গরম করে নিও। পল্লবী রান্নার জোগাড় শুরু করে দিল। ফ্রিজ থেকে পাঁঠার মাংস বের করলো। মাংস কবে আনলে? তুমি এখন মাংস রাঁধবে? সকালে বিভা মাসিকে বলে গিয়েছিলাম, এনে নুন হলুদ মাখিয়ে রেখেছে। সকালেই প্ল্যান করেছিলাম রাতে তোমাকে পোলাও আর মাংস খাওয়াবো। জয় মনে মনে আর একবার নিজেকে ধিক্কার দিল। তার নিজেকে অত্যন্ত হীন মনে হচ্ছে। জয় রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে পল্লবীর কার্যকলাপ দেখছে। তুমি ফ্যানের তলায় গিয়ে বসো না। পল্লবী হেসে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছো? তুমিও তো ঘামছো পল্লবী। আমাদের দেশের সব মহিলা যুগ যুগান্তরে এই তো করে আসছে। আমাদের পশ্চিম বাংলায় তো সারা বছরই গরম। আমরা গরমের দিনে ফ্যানের তলায় বসে হাওয়া খাবো, আর মেয়েরা বদ্ধ রান্নাঘরে ঘেমে নিয়ে আমাদের জন্য চর্বচস্য লেজ্জ রান্না করবে। পল্লবী একবার চোখ তুলে স্বামীর দিকে তাকালো। এ আজর কি হয়েছে? আমি ওই ঘরে একা বসে বসে কি করব? জয় যুক্তি দিল। আচ্ছা, তবে একটা চেয়ার টেনে বসো এখানে। ঘরে স্ট্যান্ড ফ্যানটা এইদিকে ঘুরিয়ে চালিয়ে দাও। জয় তাই করল। দুজনেই স্বাভাবিকভাবে গল্প করছে। পল্লবী গ্যাসে একদিকে পোলাও বসিয়ে দিয়েছে, অন্যদিকে মাংস কষানোও চলছে। মাংস হলে গরম মশলা দিয়ে পল্লবী জয়কে চাখতে দিল। মার্ভেলাস! এবার সব খাবার ডাইনিং টেবিলে চলে এসেছে। দুজনেই খেতে বসেছে। পোলাও মাংস খাওয়ার পরে পল্লবী ফ্রিজ থেকে লাল দই আর সন্দেশ নিয়ে এসেছে। বাহ, তুমি এত সব প্ল্যান করেছো? পল্লবী ম্লান হাসল, যেন বলছে, তাও তোমাকে ধরে রাখতে পারলাম কি? এবার যাবার পালা। পল্লবী টাটকা গরম গরম ফ্রেঞ্চ টোস্ট আর মোগলাই পরোটা বানিয়ে জয়ের টিফিন সাজিয়ে দিয়েছে। একটা টিফিন ক্যারিয়ারে পোলাও আর মাংসও দিয়ে দিয়েছে। বাড়িতে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিও, কাল রাত্রে খেও। জয়ের মুখে কথা ফুটল না। সে মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসেছে। দুজনে নীরবে পরস্পরের দিকে তাকিয়ে রয়েছে। দুজনার চোখ ছলছল করছে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে জয় গাড়ির এক্সিলেটারে মৃদু চাপ দিল। গাড়ি গড়িয়ে এগিয়ে চলল। গাড়ির আয়নায় জয় দেখছে পল্লবী ম্লান মুখে দাঁড়িয়ে রয়েছে। যেমন যেমন গাড়ি বাড়ির দিকে এগিয়ে চলছে, জয়ের হৃদয় অনুতাপে অনুশোচনায় ডুবে যাচ্ছিল। নিজের ফ্ল্যাটের দরজা খুলে সে সামনের ঘরে গিয়ে দাঁড়িয়েছে। শূন্য বাড়ি, চারিদিক নিস্তব্ধ। জয়ের বুকের ভেতর থেকে একটা চাপা আর্তনাদ ঠেলে আসতে চাইছে। জামা কাপড় ছেড়ে জয় তার ক্লান্ত অবসন্ন দেহটা বিছানায় এলিয়ে দিয়েছে। তার মন হাহাকার করে উঠল। ইদানিং তার দু চোখ ক্ষণে ক্ষণে ঝরে পড়ে। পাশের বালিশ শূন্য। সে নিজেই নিজের গালে ঠাস ঠাস করে চর কষালো। জয়ের নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি পল্লবীকে অপমান করে তাড়িয়ে দিলাম, আর সে তার সব কিছু উজাড় করে দিয়েছে আমায়। আমি কি দিয়েছি ওকে? জয় ভাবছে। কখন সে ঘুমিয়ে পড়েছে। সেদিন বিকেলে জয় এক কাপ চা হাতে নিয়ে সদ্য সোফায় এসে বসেছে। দরজায় বেল। দরজা খুলে জয় অবাক। সামনে সুনন্দ আর তার স্ত্রী জয়িতা হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। আরে, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! এসো এসো। জয় হোঁচট খেল। কোথায় পল্লবী? ঘরে ঢুকেই দুজনে বুঝেছে
এই বাড়িতে মারাত্মক কিছু একটা ঘটে গেছে। দুজনে একবার পরস্পরের দিকে তাকালো। পল্লবী কোথায় জয়? সুনন্দ গম্ভীর মুখে বন্ধুর দিকে তাকালো। দুজনে সোফায় এসে বসেছে। পল্লবী নেই, আমি তাড়িয়ে দিয়েছি ওকে। জয় মাথা নিচু করে আস্তে করে বলল। হ্যাঁ, কি বলছিস? স্বামী স্ত্রী দুজনে উঠে দাঁড়িয়েছে। তুই পল্লবীকে তাড়িয়ে দিয়েছিস কেন? সুনন্দ বিস্মিত কণ্ঠে বলল। সব আমার দোষ। একটা সামান্য কথার জন্য আমি ওকে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছি। ওর শরীর খারাপ ছিল, সেদিন আমি সে কথা ভাবিনি। মা মারা যাওয়ার সময় আমি মাকে কথা দিয়েছিলাম, আমি সেটা ভুলে গেছি। সন্ধেবেলা পল্লবী এক প্রকার কাপড়েই চলে গেছে। আমি ভালো লোক নই সুনন্দ, আমি। জয় ফুপিয়ে কেঁদে উঠল। সুনন্দ বন্ধুর এই রূপ জানত না। ঘরে পিন পতন, নিস্তব্ধতা। সুনন্দ বন্ধুর কাছে সব ঘটনা বিশদভাবে শুনেছে। তুই একটা মারাত্মক ভুল করেছিস, এ ব্যাপারে দ্বিমত হতে পারে না। সুনন্দ প্রথমেই বলল। ভুল নয়, অপরাধ। আমি আমার নিষ্ঠুরতা, স্বার্থপরতা আর কদর্যতা একেবারে নির্লজ্জভাবে দেখিয়েছি সেদিন। জয় বলল। তুই যদি তাই মনে করিস তাহলে তোর উচিত পল্লবীর কাছে সেটা স্বীকার করা এবং ক্ষমা চাওয়া। তুই ওকে ভালোবাসিস কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু পল্লবী তোকে মনে প্রাণে ভালোবাসে। সুনন্দ বলল। আমি ক্ষমার যোগ্য নই সুনন্দ। আমি ওকে কত বড় আঘাত দিয়েছি আমি জানি। আমি ওর সেই মুখ কোনোদিনও ভুলতে পারবো না। জয় ব্যথিত কণ্ঠে বলল। তারপরেও তো সে আপনাকে পোলা মাংস রেঁধে খাইয়েছে, পরদিন আপনার জল খাবারের টিফিনের ব্যবস্থা করে দিয়েছে দাদা। জয়িতা এতক্ষণ নীরবে মাথা নিচু করে বসেছিল। পল্লবী তো শুধুমাত্র আপনার বউ নয়, আমরা বলা বলি করতাম আপনারা যাকে বলে সোলমেট, সে সম্পর্কের এইরকম পরিণতি ভাবা যায় না। জয়িতা মাথা নাড়তে নাড়তে বলল। আমি সে মনোভাবের ও মর্যাদা দিইনি জয়িতা। তারপর আমি ভাবি, আমি যদি ওর কাছে গিয়ে ক্ষমা চাই আর সে যদি প্রত্যাখ্যান করে, তাহলে তো আমার বাঁচার কোনো মানেই থাকবে না। জয় করুণ দৃষ্টিতে দুজনার দিকে তাকালো। আমার মনে হয় না পল্লবী সেই রকম কিছু করবে, তবে তোকে একটু বেশি খাটতে হবে। যেমন চলছে তোদের চলুক। তুই ওকে চরম আঘাত দিয়েছিস, তোকেই আন্তরিকভাবে চেষ্টা করতে হবে যাতে সে ওই আঘাতের বেদনা কাটিয়ে উঠতে পারে। সেদিন সুনন্দ আর জয়িতাদের বাড়ি ফিরতে বেশ রাত হয়েছিল। জয় পল্লবীর সাথে দিনে কয়েকবার কথা বলে। এখন শনিবার হলেই জয় সকাল সকাল পল্লবীর কাছেই চলে যায়। এই দুদিন তারা সারাদিন সাথে থাকে। তারা একসাথে খাওয়া দাওয়া করে, কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তাদের সম্পর্কটা অনেকটাই সামান্য হয়ে উঠেছে। কিন্তু পল্লবী স্বামীর সাথে তার বাড়িতে যায় না, মুখ ফুটে কোনো কিছু চায় না। একটা ব্যবধান থেকেই গেছে দুজনার মাঝে। আচ্ছা পল্লবী, আগামী সপ্তাহ থেকে তো তোমাদের গরমের ছুটি শুরু হচ্ছে। সেদিন হঠাৎ জয় প্রসঙ্গ তুলল। পল্লবী মাথা নাড়ল। চলো না, আমরা দুজনে কোথাও বেড়াতে যাই। কোথায় যাবে? পল্লবী স্বামীর দিকে তাকালো। গরমের সময় তো ঠান্ডার জায়গায় যাওয়াটাই ঠিক হবে, যেমন দার্জিলিং অথবা গ্যাংটক। গ্যাংটক তো আমরা গিয়েছি হানিমুনে, মনে আছে সেই দিনগুলো? পল্লবী করুণ মুখে মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তাহলে দার্জিলিংটাই ব্যবস্থা করি, কি বলো? পল্লবী আবার মাথা নাড়ল। কত খরচ লাগবে সে আমি ব্যবস্থা করব পল্লবী, আমরা তো আলাদা নই। জয় বলল। পল্লবীর দু চোখ সহসা সজল হয়ে উঠেছে, যেন বলছে সাথে আর থাকতে দিলে কোথায়। সেদিন রাতে জয় পল্লবীর কাছেই ছিল। পরদিন ভোর 6:30টায় ফ্লাইট, অতএব 4টেয় রওনা হতে হবে। রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে নিয়েছে দুজনে। কিছুক্ষণ টুকটাক গল্প করে পল্লবী জয়কে ঘরে নিয়ে গেল। তুমি এই ঘরেই শুয়ে পড়ো, আমি সামনের ঘরে শোব। পল্লবী তার বালিশ তুলে ঘর থেকে বেরিয়ে গেল। জয় নীরবে তাকিয়ে রইল। আমি নিজেই এই ব্যবধান সৃষ্টি করেছি, সে মনে মনে বলল। রাতে পল্লবীর ঘরে শুয়ে শুয়ে জয় স্মৃতিচারণ করছে। দুজনে প্রতি রাতে শুয়ে শুয়ে কত গল্প করত। জয় স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিত, তার ঘন কালো চুলে বিলি কাটত। পল্লবী স্বামীর বুকে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত। আজ দুজনার চোখে ঘুম নেই,
দুজনেই আলাদা আলাদা ঘরে বিছানা এপাশ ওপাশ করছে। জয় গাড়ি ঠিক করে রেখেছিল, ভোর রাতে গাড়ি দোরগোড়া এসে হাজির হয়েছে। আজ পল্লবীর দেহ মনে অনেক দিন আগের স্মৃতির শিহরণ আবার জেগে উঠেছে। এই তো সেদিন স্বামীর সাথে হানিমুনে গিয়েছিল। সখার স্বামী হয়ে ওঠাটা একটা নতুন উপলব্ধি সেই নব পরিণীতার জন্য। তাদের বিমানে যথাসময় শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরেই নেমেছে। জয় গাড়ির ব্যবস্থাও করে রেখেছিল। দুজনে দার্জিলিংয়ের পথে রওনা হয়ে গেল। পল্লবীর জন্য এ এক নতুন অভিজ্ঞতা। আজ যেন তার শৈশব আবার ফিরে এসেছে। পাহাড়ের গা বেয়ে রাস্তা চলে গেছে, একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে অতল খাদ। বাতাসে এক অদ্ভুত সতেজতা, অনবদ্য প্রকৃতির এক অজানা সুবাস চারিদিকে ছড়িয়ে রয়েছে। পল্লবী গাড়ির জানালা দিয়ে মুখ বাহির করে সেই সুবাস নিজের অন্তরেই ভরে নিতে চাইছে। যেতে যেতে দেখলেও কাছেই একটা খরস্রোতা নদী বয়ে চলেছে। আমি ওই নদীটা দেখব, পল্লবী শিশুর মতো মেতে উঠেছে। রাস্তায় একবার গাড়ি দাঁড় করিয়ে দুজনে নদীর দিকে চলল। দেখে বুঝতে পারেনি দুজনে রাস্তা বেশ উচ্চাই। জয় শক্ত করে পল্লবীর হাত চেপে ধরেছে। দুজনে যেন এক অন্য জগতে চলে এসেছে। দুজনে নদীর ধারে হাত ধরে প্রসন্ন বদনে দাঁড়িয়ে রয়েছে। চলো পল্লবী, এবার যাই আমরা। আবার দুজনে উঠে আসলো রাস্তায়। পল্লবী হাঁপিয়ে উঠেছে। জয় জলের বোতল এগিয়ে দিল। জল খাও পল্লবী, এই নাও। থ্যাংক ইউ। পল্লবী এতক্ষণে সম্বিত ফিরে পেয়েছে। আবার তাদের গাড়ি এগিয়ে চলল। মাঝে ছবির মতো একটা পর্যটন গ্রাম সোনাদা। দুজনে সেখানে একটা রেস্তোরাঁতে থামল। কি খাবে? জয় জিজ্ঞাসা করল। কি পাওয়া যাবে? পল্লবী নিষ্পাপ বালিকার মতো জয়ের দিকে তাকালো। হট চকলেট আর ডবল ডিমের অমলেট, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আমি সাথে বাটার টোস্টও খাবো। জয় বেয়ারাকে ডেকে অর্ডার দিয়ে দিল। এই শোনো, ওই মন্দিরটা চলো না গো, পল্লবীর স্বামীর হাতে চেপে ধরে বলল। দুজনেই সোনাদার দুর্গা মন্দিরের দিকেই চলল। বেশ উঁচু মন্দিরটা, উঁচু উঁচু সিঁড়ি। পল্লবীর স্বামীর হাত ধরে মন্দিরের সিঁড়ি ভাঙতে আরম্ভ করলো। মন্দিরের বাইরে ফুল, বেলপাতা আর প্রসাদের প্যাড়া পাওয়া যাচ্ছে। সেখানে জুতো খুলে রেখে দুজনে পূজার থালা নিয়ে চলেছে। বৃদ্ধ পূজারী তাদের পূজার থালা ঠাকুরের পায়ে ঠেকিয়ে পল্লবীকে ফেরত দিল। সিঁদুরের কৌটো জয়ের হাতে দিয়ে বলল, নিন, ওনাকে পরিয়ে দিন। পল্লবী তাকিয়ে রয়েছে। জয় সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে পল্লবীকে পরিয়ে দিল। পল্লবীর দু চোখ জলে ভরে উঠেছে। বাহ, সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণের জুটি। পূজারী দুজনার মাথায় আশীর্বাদী ফুল ঠেকালেন। দুজনে মন্দির থেকে বেরিয়ে এসেছে। দুজনেই চুপ, যেন এক অজানা ঘোরের মধ্যে রয়েছে তারা। পথে আর কোনো কথা হয়নি দুজনার। জয় মেল রোডের ধারে এক বিলাসবহুল হোটেলে থাকার ব্যবস্থা করছে। একটা বিশাল শোবার ঘর আর একটা বসার ঘর। তার সামনে ব্যালকনি দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সেদিন আকাশ বেশ স্বচ্ছ ছিল। পল্লবী, রাতে তো আমার ঘুম হয়নি, আমি জানি। শেষ রাতে বাড়ি থেকে বেরিয়েছি আমরা। এখন তুমি একটু বিশ্রাম করে নাও, বিকেলে একটু বেরোবো আমরা। জয় প্রস্তাব দিল। হ্যাঁ ঠিক আছে। শাড়ি কাপড় পাল্টে পল্লবী হাত মুখ ধুয়ে গরম জলে ধুয়ে এসেছে। সে ঘরে ঢুকেই দেখে নিয়েছে বসার ঘরে সোফা কাম বেড রয়েছে। সোফাটা টেনে সে বিছানা বের করেছে। এখন সেটা একটা আরামদায়ক বিছানা। জয় তাকিয়ে রয়েছে। আবার তার মুখে বিষাদ রেখা। তুমিও একটু গড়িয়ে নাও। পল্লবী নিজের বিছানায় একটা বালিশ নিয়ে শুয়ে পড়েছে। ঘর শীতাতপ নিয়ন্ত্রিত। সে বুকের ওপর একটা পাতলা চাদর টেনে নিয়েছে। জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুতে চলে গেল। বিকেলে চা খেয়ে দুজনে মেল রোডে বেড়াতে বেরিয়েছে। অপার্থিব সুন্দর পরিবেশ। চারিদিকে যতদূর চোখ যায় শুধু হিমালয়। মে মাস, কিন্তু দার্জিলিংয়ে বেশ আরামদায়ক আবহাওয়া। রেলিং দেওয়া পথে হাঁটতে হাঁটতে দুজনে অনেক দূর চলে গেছে। পথে এই দিকে বেশি লোকজন নেই। সানসেট পয়েন্ট অনেক দূরে ফেলে এসেছে। জয় দেখল পল্লবীর হাঁটার গতি স্লথ হয়ে এসেছে। তুমি ক্লান্ত হয়ে পড়েছো পল্লবী, এবার ফেরা যাক। এবার দুজনেই ফিরে চলল। আসবার সময় তারা খেয়াল করেনি রাস্তাটা বেশ খাড়াই।
পল্লবী হাঁপিয়ে পড়েছে। জয় তার একটা হাত নিজের হাতে তুলে নিল, অন্য হাত দিয়ে পল্লবীর কাঁধ ধরে সে সন্তর্পণে এগিয়ে দুজনে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। জয় রাতের খাবার ঘরেই আনিয়ে নিল। খাওয়া দাওয়ার পর দুজনে ব্যালকনিতে এসে বসেছে। দুজনে পরস্পরের দিকে তাকিয়ে আছে। তাদের অনেক কিছু বলার আছে, কিন্তু কথা ফুটছে না। এক সময় জয় দেখল পল্লবীর ঠান্ডা লাগছে। সে তার সুটকেস খুলে একটা পশমের গরম শাল নিয়ে আসলো। ব্যালকনিতে ফিরে এসে শালটা ভালো করে জড়িয়ে দিল পল্লবীর গায়ে। এটা আবার কবে কিনলে? সে অবাক। পরশু কিনেছি ধর্মতলায় কাশ্মীর এম্পোরিয়াম থেকে। জয় মৃদু হাসল। কিছুক্ষণ পরে জয় লক্ষ্য করলো পল্লবী ঘন ঘন হাই তুলছে। চলো শুয়ে পড়া যাক। পল্লবী আবার সামনের ঘরে শুয়ে পড়েছে। জয়ের তীব্র ইচ্ছা হলো একবার পল্লবীকে জড়িয়ে ধরে, কিন্তু সে কিছুই করল না। সেদিন সকাল থেকে তাদের দার্জিলিং দেখা শুরু হয়েছে। জয় 4 দিনের জন্য হোটেল বুক করেছে। আজ প্রথমেই জয় মেলে গিয়ে পল্লবীকে পাহাড়ি পোশাক পরিয়ে কয়েকটি ফটো তোলালো। আপনাদের দুজনের একসাথে একটা ফটো তুলবেন না স্যার? তারপর দুজনার একসাথে কয়েকটি ফটোও তোলা হলো। দার্জিলিংয়ে চিড়িয়াখানা একেবারে অন্যভাবে সাজানো। পাহাড়ের বুকে ধাপে ধাপে জন্তু জানোয়ারের খাঁচা সাজানো রয়েছে। এক এক জায়গায় বেশ খাড়াই জায়গাটা। 2-1 বার জয় পল্লবীকে তুলে দিয়েছে। পল্লবী স্বচ্ছন্দে স্বামীর হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে নাম না জানা পাখিদের কুজন। কোথাও সরু ঝর্ণা তিরতির করে নেমে আসছে। কয়েকদিন আগে তাদের জীবনে একটা ঝড় বয়ে গেছে, দুজনেই ভুলে গেছে। রক গার্ডেনে খাড়া পথে ঘুরতে ঘুরতে জয়কে কয়েকবার পল্লবীর কোমর ধরে তাকে সামাল দিতে হয়েছে। পল্লবী তার শক্ত হাত ধরে রয়েছে। পরদিন তারা শেষ রাতে উঠে পড়েছে। আজ তারা টাইগার হিল যাবে। টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘার কোল থেকে সূর্যোদয় দেখবার জন্য ভোর 3টায় টাইগার হিলে দুজনেই উপস্থিত হয়েছে। দুজনে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আছে। পল্লবী তার একটা হাত জয়ের হাতের ওপর রাখল। জয় পল্লবীর কাঁধ ধরে তাকে একটু নিজের কাছে টেনে নিয়েছে। পল্লবী স্বামীর দিকে তাকিয়ে রয়েছে। সূর্যোদয় দেখা হলো। এবার জয় স্ত্রীকে নিয়ে টাইগার হিলের একটা সুন্দর রেস্তোরাঁতে গিয়ে ঢুকলো। রেস্টুরেন্টের চারিকে কাচের দেওয়াল, সামনে হিমালয়ের হিমাচ্ছাদিত পর্বতমালা। নরম রোদ সদ্য তার ডানা ছড়াতে আরম্ভ করেছে। জল খাবার পর্ব সারা হয়েছে। এবার তারা ঘুম মনাস্ট্রিতে গিয়ে পৌঁছালো। পল্লবী মহাচ্ছন্নের মতো স্বামীর হাত ধরে মৈত্রেয় বুদ্ধের বিশাল প্রতিমার সামনে দাঁড়িয়ে রয়েছে। মনাস্ট্রি থেকে বেরিয়ে দুজনার বাতাসিয়া লুপে এসে দাঁড়িয়েছে। টয় ট্রেনে চাপবে পল্লবী? এখন কিছুক্ষণের মধ্যেই একটা আসবে। জয় বলল, হ্যাঁ হ্যাঁ, আমি টয় ট্রেনে চাপবো। ইদানিং জলপাইগুড়ি থেকে আসা হিমালয়ান কুইন ট্রেনের সাথে স্থানীয় দর্শকদের জন্য দিনে কয়েকবার ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত এই ট্রেন চালানো হয়। দুজনে টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। বাতাসিয়া লুপে ঘুরে ট্রেনটা দার্জিলিংয়ের দিকে চলে গেল। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। আজ তারা দার্জিলিং থেকে চলে যাবে। এই কটা দিন স্বপ্নের মতো কেটে গেছে। আজ পল্লবীর মন খারাপ। মন খারাপ করো না পল্লবী, আমরা আবার আসব। এখান থেকে বেরিয়ে আমরা আরও একটা দারুণ জায়গায় যাব। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব মিরিক। জয় বলল, বাবা, মিরিক লেক? খুব মজা হবে। পল্লবী আবার উল্লসিত। সেদিন দুজনে সকাল সকাল জলখাবারের পর মিরিকের পথে রওনা হলো। এবার তাদের গাড়ি নিচের দিকে চলেছে। এবার রাস্তার ডান দিকে খাদ। ওই দিকে তাকালেই গা শিউরে ওঠে। অতল খাদের নিচে পাগলের মতো ছুটে চলেছে রঙ্গিত নদী। পল্লবী সেদিকেই তাকাচ্ছে না। তার দৃষ্টি সামনে আঁকাবাঁকা পথেই আবদ্ধ। যদিও পথ মাত্র 45 কিলোমিটার। মিরিক পৌঁছাতে প্রায় 2 ঘন্টা লাগলো। মাঝে তারা মিনিট 15-র জন্য একটি পাহাড়ি গ্রামে থেমেছিল। মিরিক পৌঁছে দুজনেই জায়গাটার অলৌকিক সৌন্দর্য দেখে মুগ্ধ। বিশাল সরোবরে কাচের মতো স্বচ্ছ জল, আর চারিদিকে আকাশ ছোঁয়া গিরিশৃঙ্গ। সরোবরের চারিদিকে সিমেন্ট দিয়ে বাঁধানো। নানা রঙের প্রচুর নৌকা সরোবরে ভাসছে। লেকের চারিদিকে প্রচুর ছোট বড় হোটেল। তাদের হোটেলটি সব থেকে বড় হোটেল। আমরা নৌকায় চড়ব?
পল্লবী নিষ্পাপ বালিকার মতো জয়ের হাত টেনে বলল, হ্যাঁ হ্যাঁ, মিরিক আসবো আর নৌকায় চড়বো না? দুজনে একটা প্যাডেল নৌকায় উঠে বসেছে। নৌকার মালিক নৌকার দড়ি খুলে লগি দিয়ে সেটা জলের মধ্যে ঠেলে দিল। দুদিকে দুজনার জন্য বসার সিট, নিচে পায়ের দিকে প্যাডেল লাগানো রয়েছে। দুজনকেই প্যাডেল চালাতে হবে। মাঝখানে একটা হ্যান্ডেল, সেটার সাহায্যে নৌকার দিক পরিবর্তন করা হয়। জয় নৌকা সরোবরের মাঝখানে নিয়ে এসেছে। আহ, কি সুন্দর! পল্লবী বলে উঠল। সে মাথা উঁচু করে আবহ মণ্ডলীর অপার্থিব সুবাস তার মনে প্রাণে ভরে নিতে চাইছে। পল্লবীর দু চোখ বন্ধ। জয় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। হঠাৎ পল্লবীর চোখ খুলেছে। কি দেখছো? তোমাকে। আমাকে দেখনি বুঝি কখনো? পল্লবী মুচকি হাসল। আশ মেটেনি। গ্যাস দিচ্ছ? না, আমি তো আগেই বেলুন ফাটিয়ে দিয়েছি। জয় দীর্ঘশ্বাস ছেড়ে বলল। পল্লবী মাথা নিচু করে বসে রইল। তোমার খিদে পাচ্ছে না? কিছুক্ষণ পরে জয় জিজ্ঞাসা করল। তা একটু পাচ্ছে বই কি। পল্লবী মৃদু হাসল। জয় গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে দার্জিলিং থেকে। তাদের নির্দিষ্ট হোটেলের সামনেই গাড়িটা পার্ক করা আছে। দুজনে হোটেলের একতলায় রেস্তোরাঁতে গিয়ে ঢুকলো। খেয়ে দিয়ে তারা এবার রিসেপশন কাউন্টারে গিয়ে দাঁড়িয়েছে। নাম বলাতে রেজিস্টারে সব কিছু লিখে দিতে বলল। এবার বেয়ারার সাথে তারা নিজেদের ঘরের দিকে চলল। তিনতলায় তাদের বিশাল ঘর, কিন্তু দার্জিলিংয়ের হোটেলের মতো নয়। একটা বিশাল খাট আর একদিকে দামি চামড়ার বড় রকম সোফা। লেকের দিকেই ব্যালকনি। ঘরটা শীতাতাপ নিয়ন্ত্রিত। নিচে গিয়ে একটু লেকের ধারে হাঁটবে? জয় প্রস্তাব দিল। দুজনেই নিচে নেমে আসলো। দুজনে হাত ধরে লেকের দিকে পা বাড়ালো। দুজনে একযোগে লেকের ধারেই হাঁটছে। দুজনে চুপ। আজ হঠাৎই পল্লবীর বুক ধড়াস ধড়াস করছে। শরীরে অজানা শিহরণ, তার মুখে আরক্তিম আভা। জয়ের নিঃশ্বাস প্রশ্বাস চঞ্চল। আজকে বোধহয় পূর্ণিমা। জয় আকাশের দিকে তাকিয়ে বলল, চাঁদনি রাতে এই লেক অসম্ভব সুন্দর দেখতে লাগবে। আমরা রাতে খাওয়ার পরে একবার আসবো এখানে। হ্যাঁ, সেটা বেশ ভালো হবে। রাতে কি নৌকো চলে? পল্লবী বলল। না বোধ হয়, কিন্তু পূর্ণিমা রাতে লেকের ধারে হাঁটতে ভালো লাগবে। দুজনে হাত ধরে অনেক দূর পর্যন্ত হাঁটল। জয় পল্লবীকে নিয়ে পর্যটন দপ্তরের পাশে মিরিকের সব থেকে বড় দোকানে ঢুকলো। এখানে কি কিনবে? গরম জামা কাপড় তো কিছুই আনা হয়নি তোমার, আমি জানি। রাত্রে বেরোতে গেলে ঠান্ডা লাগতে পারে। পল্লবীর স্বামীর দিকে তাকিয়ে রইল। দোকানে ঢুকে জয় পল্লবীর জন্য একটা দামি কার্ডিগান কিনল। এই শোনো, জয় পল্লবীকে ডাকলো। এই শাড়িগুলো দেখো, কি সুন্দর না? পল্লবী হাত দিয়ে শাড়িগুলো দেখতে শুরু করলো। সে সপ্রশ্ন দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে আছে। তুমি নাও না কয়েকটা শাড়ি, কতদিন তোমাকে কিছু দিইনি। জয় অনুরোধের সুরে বলল। শেষ পর্যন্ত জয়ের পীড়াপিড়িতে পল্লবী 3খানা সিল্কের শাড়ি কিনল। তুমি সায়া ব্লাউজও নিয়ে নাও। রাতের খাওয়াটা দুজনের সংক্ষেপেই সেরেছে। দুজনেই চাঁদনিতে বেরোবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। পল্লবী স্বামীর পছন্দের আগুন রঙের সিল্কের শাড়িটাই পরেছে। তার কাঁচা সোনার মতো গায়ের রং, রূপ যেন ফেটে পড়ছে। জয় আজ এক নতুন রূপ দেখছে তার বউয়ের। পল্লবী নীরবে জয়ের হাত ধরে হাঁটছে। জয় তার দৃষ্টি ফেরাতে পারছে না। তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে, জয় শেষ পর্যন্ত বলেই ফেলল। শুনে খুশি হলাম, পল্লবী মৃদু স্বরে বলল। রাতের বেলা সরোবরের রহস্যময় নীরবতা এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। নির্মেঘ আকাশে ম্লান নক্ষত্রের মাঝে সোনার থালার মতো চাঁদ গিরি শৃঙ্গের ভিতর থেকে বেরিয়ে এসেছে। পূর্ণিমার চাঁদ এক অদ্ভুত মায়াবী আমেজ তৈরি করেছে। তাদের মতো অনেক দম্পতি প্রেমিক প্রেমিকা হাত ধরে সরোবরের ধারে ঘুরে বেড়াচ্ছে। হালকা বাতাস বইছে, হালকা শীত শীত ভাব। জয় একটা হালকা নীল রঙের সোয়েটার গায়ে চাপিয়েছে। জয়ের দৃষ্টি পল্লবীতেই আবদ্ধ। সে যেন কিছু বলতে চাইছে, বলতে পারছে না। পল্লবীর মন বাধা মানতে চাইছে না, কিন্তু এটা কি একটা বাধা তাকে রোধ করছে? অনেক রাত হলো, চলো পল্লবী, হোটেলে ফিরে যাই। দুজনে আবার হাত ধরে তাদের ঘরে ফিরে গেছে। মুখ হাত পা ধুয়ে পল্লবী স্বচ্ছন্দে ভাবে তার নিয়মিত ম্যাক্সি পরে
সোফায় বসে মুখে ক্রিম মাখছে। জয় কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর মুচকি হেসে বাথরুমে ঢুকে গেল। পল্লবী একবার নিচের দিকে তাকিয়ে দেখল, তারপর হঠাৎ লজ্জায় রাঙা মুখ নিয়ে ব্যালকনিতে চলে গেল। বাথরুমে ছিটকানি খোলার আওয়াজ শুনে সে ব্যালকনির দরজা বন্ধ করে ঘরে চলে আসলো। বিছানা থেকে একটা বালিশ আর চাদর নিয়ে সোফায় রাখল। জয় অস্থির হয়ে উঠল। তুমি সোফায় ওইভাবে শুয়ো না পল্লবী, সোফায় এক কাত হয়ে শুলে তোমার পিঠে ব্যথা হয়ে যাবে। এত বড় বিছানা রয়েছে, তুমি ওই দিকে রইলে আমি এই দিকে। আমি কথা দিচ্ছি আমি তোমার গায়ে স্পর্শ করব না, বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি। জয় হাত জোর করে বলল। পল্লবী ছুটে এসে জয়ের হাত চেপে ধরল। তুমি ওই রকম হাত জোর করো না গো, তুমি আমার স্বামী, আমি তোমার থেকে বেশি কাউকে বিশ্বাস করি না। দুজনে একই বিছানায় দুই প্রান্তে শুয়ে পড়েছে। পল্লবীর সর্বাঙ্গে অজানা শিহরণ, বুক ধড়াস ধড়াস করছে। এই বুঝি স্বামী তাকে বুকে টেনে নিল। জয় নিজের উতলা মনকে শান্ত করবার চেষ্টায় যত্নশীল। ও আমার পাশে এসে শুয়েছে, এটাই কি কম আমার জন্য? কখন দুজনে ঘুমিয়ে পড়েছে। আজ তারা কলকাতা ফিরে যাচ্ছে। এই কটা দিন যেন স্বপ্নের মতো শেষ হয়ে গেল। জয় বলেই ফেলল, বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল দিনগুলি। স্বপ্নের আমেজ একটু পেতে আরম্ভ করেছি, কেউ যেন ঠেলে তুলে দিল। হানিমুনের দিনগুলো মনে করো, আমার জন্য তো দুটোই স্বপ্ন, কোনোটাই টিকলো না। পল্লবী দীর্ঘশ্বাস ছেড়ে উঠে সুটকেস গোছানো শুরু করলো। জয় মাথা নিচু করে বসে রইল। ওই আঘাতটা ভুলতে পারেনি। সব আমার দোষ, আমি নিজের হাতে আমার সোনার সংসার ধ্বংস করেছি। জয় উঠে দাঁড়িয়ে পড়ল। না, তোমার কি দোষ, সব আমার ফাটা কপাল। পল্লবী স্নানে ঢুকে গেল। কলকাতা পৌঁছে জয় পরদিন থেকে অফিস যেতে শুরু করেছে। পল্লবীর গরমের ছুটি চলছে। জয় প্রতিদিন বিকেলে অফিস থেকে সোজা পল্লবীর কাছেই চলে যায়। সে সব সময় তার সাথেই ঘুরে ঘুরে বেড়ায়। পল্লবী রান্না করছে, জয় সাথে রয়েছে। পল্লবী মাংস রাঁধবে, জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস কষাচ্ছে। লুচি হবে, পল্লবী লুচি বেলছে, জয় লুচি ভাজছে। পল্লবী হাসে, তোমার তো দেখছি বিরাট পরিবর্তন হয়েছে। আগে তো তুমি রান্নাঘরের ধারে কাছে ঘেঁচতে না। হ্যাঁ, এখন ভাবি আমি আমার স্বার্থপরতার জন্য কত কিছু হারিয়েছি। জয় বলে। পল্লবীর স্বামীকে তাকিয়ে দেখে, মুখে কিছু বলে না। প্রায় জয়ের বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। দুজনে পরস্পরকে কিছু বলতে চায়, বলা হয় না। দুজনার কারণ ভিন্ন। পল্লবীর স্বামীর দেওয়া আঘাত ভুলতে পারেনি, সে অভিমানে কিছু বলে না। জয় অনুতাপে অনুশোচনায় কিছু বলতে পারে না। সে ভাবে পল্লবী হয়তো কোনোদিন বলবে। সেদিন অফিস থেকে ফিরে জয় ম্লান মুখে ধপাস করে সোফায় বসে পড়ল। কি হলো? পল্লবী ছুটে এসে স্বামীর মাথায় হাত রাখল। আমাকে সোমবার আমেরিকা যেতে হবে। আরে, এ তো দারুণ খবর, ওই রকম মুখ হয়েছে কেন? পল্লবী হাসল। না, আমি ভুলেই গিয়েছিলাম, কোম্পানি 1 মাস আগে আমার পাসপোর্ট নিয়েছিল। একটা মার্কিন কোম্পানির সাথে আমাদের প্রযুক্তিগত সহযোগিতার জন্য কথা চলছিল। আমাদের ভাইস প্রেসিডেন্ট আমার নাম সুপারিশ করেছিলেন। আমি ভাবিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। জয় বলল, এ তো ভালো খবর, তুমি এমন মুখ করেছো যেন কেউ তোমার কিডনি নিয়ে নিয়েছে। পল্লবী বলল, একটু দেরি করে হলে ভালো হতো। এখন তোমার ছুটি চলছে, প্রতিদিন তোমাকে দেখতে পাচ্ছি। আমি যখন ফিরব তোমার ছুটি শেষ হয়ে যাবে। জয় বলল, আমি তো এখানেই থাকবো গো। পল্লবী স্বামীর কাঁধে হাত রেখেছে। হ্যাঁ, তা তো আছে, কিন্তু এই 2 সপ্তাহ তোমার সাথে দেখা হবে না। পল্লবী আর কি বলে। শনিবার জয় তার সুটকেস নিয়ে পল্লবীর কাছেই চলে এসেছে। সোমবার সকালে সে ফ্লাইট ধরবে। দুজনার মন খারাপ। পল্লবী জয়কে বোঝাচ্ছে, নতুন দেশ দেখবে, নতুন অভিজ্ঞতা দেখবে, ভালোই লাগবে তোমার। সবই ভালো লাগতো যদি তুমি সাথে থাকতে। জয় বলল। সহসা পল্লবীর মুখ করুণ হয়ে উঠেছে। জয় তার মনের কথা বুঝেছে। সে মাথা হেঁট করে বসে রইল। পল্লবীর এই করুণ মুখের জন্য তো সেই দায়ী। আর একবার জয়ের ওপর নিজের রাগ হয়। আচ্ছা, সকালে এখানে রাস্তায় ট্যাক্সি পাওয়া যাবে? জয়ের হঠাৎ মনে পড়ল তাকে সকাল 6টার মধ্যেই বিমানবন্দরে পৌঁছতে হবে, অর্থাৎ 5টার আগেই বাড়ি থেকে বেরোতে হবে।
তা হয়তো যাবে, কিন্তু আমি তোমাকে পৌঁছে দেব। তুমি তো গাড়ি নিয়ে এসেছো। পল্লবী বলল, তুমি গাড়ি চালাতে জানো? লাইসেন্স আছে তোমার? জয় বিস্মিত, জানতাম না, শিখেছি। আসলে যতদিন তোমার কাছে ছিলাম কোনোদিনও দরকার হয়নি, তাই মাথায় আসেনি কথাটা। সেইবার তোমার কত ক্ষতি হয়ে গেল আমার জন্য। পল্লবী বলল, ক্ষতি তোমার জন্য হয়নি, আমার নির্বুদ্ধিতার, আমার দায়িত্বজ্ঞানহীনতার জন্য হয়েছে। আর আমি যথারীতি তোমাকে কথা শুনিয়েছি। আমার ভুলের শেষ নেই পল্লবী। জয় অনুতপ্ত কণ্ঠে বলল, তুমি মন খারাপ করো না। একটা কাজ যে যাচ্ছ, ভালোই ভালোই ফিরে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। জয় করুণ মুখ করে চেয়ে রয়েছে। জয় পরদিন রওনা হলো। জয়ের মুখে কোনো আনন্দ নেই। জয় যথা সময়ে দেশে ফিরেছে। নতুন প্রযুক্তির সাথে সাথে তার পদোন্নতিও হয়েছে। দুজনার সম্পর্কের মেঘ ধীরে ধীরে কেটে যাচ্ছে। তখনও দেশে মোবাইল ফোন সবার হাতে এসে পৌঁছয়নি। সর্বত্র মোবাইল সেবা শুরু হয়নি। বহুজাতিক কোম্পানি হওয়ার সুবাদে জয়ের কোম্পানির সকল পদস্থ অফিসারদের জন্য মোবাইল ফোনের ব্যবস্থা করেছে। জয় বিয়ের পরে পরেই পল্লবীকে ফোন উপহার দিয়েছিল। দুজনে যখন কাজে থাকতো তখন সুযোগ পেলেই জয় পল্লবীর সাথে কথা বলতো। আজ পল্লবী জয়ের কাছে নেই। এতদিন জয় পল্লবীকে প্রতিদিন ফোন করত, সময় পেলেই বউয়ের কাছে চলে যেত। ইদানিং পল্লবীও স্বামীকে ফোন করে। বিকেলে বাড়ি ফিরে চটপট স্নান সেরে স্বামীর জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে। সেদিন সন্ধ্যায় সজল চোখে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে কখনো স্বামীর বাড়ির চৌকাঠ পার করেনি। একটা কাঁটা যেন এখনো তার হৃদয় বিঁধে রয়েছে। জয়ের মাঝে মাঝে নিজের ওপর রাগ জেগে ওঠে। একা ঘরে এসে নিজেকে ভৎসনা করে, কখনো নিজেকে নিজের হাতে ঠাস ঠাস করে চড় মারে। সেদিন পল্লবীর কাজ শেষ করতে একটু দেরি হয়েছে। বিকেলে সে বেরোতে যাবে, কলেজের প্রিন্সিপাল তাকে ডেকে পাঠালেন। ডাক্তার ব্যানার্জি তার পিএইচডির গাইডও ছিলেন। তিনি জানালেন, এই বছর পল্লবী দিল্লিতে ন্যাশনাল সায়েন্স কংগ্রেসে কলকাতা ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করবার জন্য মনোনীত হয়েছে। কথা বলতে বলতে তার একটু দেরি হয়েছে। প্রিন্সিপালের ঘর থেকে বেরিয়ে পল্লবী দেখল কলেজ একেবারে ফাঁকা। নিজের ডিপার্টমেন্টে ফিরে দেখল সবাই চলে গেছে। বাইরে এসে দেখল অফিস ঘর বন্ধ। আরে আজ হলোটা কি, পল্লবী ভাবছে। চারপাশিকে দেখে পল্লবী জিজ্ঞাসা করলো, আরে নিমাই, কি ব্যাপার, কলেজ একেবারে ফাঁকা? আপনি জানেন না ম্যাডাম, আজকে বাস, ট্যাক্সি, অটো সব বন্ধ, সবাই বেরিয়ে পড়েছে। কেন, হঠাৎ বন্ধ কেন? সকালে আমি এসেছি, সব কিছু চলছিল। কে জানে ম্যাডাম, কলকাতায় বন্ধ। ধর্মঘট করতে তো আর কোনো কারণ লাগে না। নিমাই হনহনিয়ে গেটের দিকে চলে গেল। পল্লবী বেশ বিপাকে পড়েছে। ওকে ফোন করি। পল্লবী তার মোবাইল ফোন বের করলো। ফোন অন করবার বেশ কয়েকবার বিফল চেষ্টা করলো। ফোনে চার্জ নেই। ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে সে পাথর হয়ে গেছে। চার্জার আনতে সে ভুলে গেছে। তাড়াতাড়ি সে কলেজের গেটের কাছে গিয়ে পৌঁছলো। সিকিউরিটি গার্ড দুজনে দাঁড়িয়ে রয়েছে। রাস্তার মানুষের ঢল নেমেছে। আপনি জাননি ম্যাডাম, বাস টাস তো সব বন্ধ, গার্ড বলল। হ্যাঁ, তাই তো দেখছি। পল্লবীর গায়ে ঘাম দিয়েছে, মাথা ঝিমঝিম করছে। আজ তার শরীরটাও ভালো নেই। তার বাড়ি হেঁটে যাওয়াও সম্ভব নয়। নিজের অসহায়তার জন্য পল্লবীর দু চোখ ভরে এসেছে। জয়ের অফিসে একই ঘটনা। জয় ম্যানেজিং ডিরেক্টরের ঘরে কয়েকজন সিনিয়র কর্মকর্তাদের সাথে মিটিংয়ে ব্যস্ত ছিল। মিটিং থেকে বেরিয়ে সে দেখল সবাই ব্যস্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। কি হলো, সবাই কোথায় ছুটছে? জয় একজনকে জিজ্ঞাসা করল। আজ বাস, ট্যাক্সি সব বন্ধ, রাস্তা জ্যাম, সবাই চলে গেছে। পল্লবী কি করে বাড়ি যাবে? জয় পল্লবীর মোবাইলে ফোন করলো। মোবাইল বন্ধ। পল্লবীর কি হলো? ওর মোবাইল তো কখনো বন্ধ থাকে না। জয় ঘাবড়িয়ে গেল। জয় তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। রাস্তায় মানুষের ঢল নেমেছে। গাড়ি চালানো দুঃসাধ্য। সমানে হর্ন দিলেও কেউ পথ ছাড়ে না। পুলিশ লোকেদের রাস্তার ধার দিয়ে যেতে বলছে, কিন্তু কে কার কথা শোনে? জয় বাইপাসে উঠে পড়ল। বাইপাস মোটামুটি ফাঁকা। জয় শীঘ্রই পল্লবীর কলেজে গিয়ে পৌঁছেছে। পল্লবী হতাশ হয়ে করুণ মুখে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। জয়কে দেখে সে কেঁদে ফেলল। কেঁদো না পল্লবী,
এই তো আমি এসে গেছি। জয় পল্লবীকে গাড়িতে তুলে নিল। জলের বোতল পল্লবীর দিকে এগিয়ে দিয়ে বলল, শান্ত হও পল্লবী, আমি তোমাকে কখনো বিপদে পড়তে দেব না। এবার পল্লবী ফুপিয়ে কেঁদে উঠল। জয় সস্নেহে স্ত্রীর কাঁধে হাত রেখেছে। পল্লবীর স্বামীর কাঁধে মাথা দিয়ে কেঁদে চলেছে। দুজনে বাড়ি পৌঁছেছে। বিভা মাসি চিন্তিত মুখে দরজার সামনে দাঁড়িয়েছিল। বাবা, তোমরা এসেছো? আমার ধরে প্রাণ আসলো। আমি কতক্ষণ ধরে দিদিমণিকে ফোন করছি, পাচ্ছি না। বিভা বলল, হ্যাঁ বিভা মাসি, আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। আজ আবার চার্জারটাও নিতে ভুলে গেছি। ও না আসলে আমার কী যে হতো। পল্লবী স্বামীর দিকে তাকিয়ে বলল, আমি কেন আসবো না? আমি কি তোমাকে বিপদে পড়তে দিতে পারি? পল্লবীর চোখ আবার ঝাপসা। জয় পল্লবীর ব্যাগটা গাড়ি থেকে তুলে নিয়েছে। দুজনেই দুই বাথরুমে ঢুকে পড়ল। বাথরুম থেকে বেরিয়ে জয় পল্লবীর ঘরে উকি দিয়ে দেখল সে খাটের এক কোণায় বসে অঝরে কাঁদছে। পল্লবী, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? জয় পল্লবীর কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করল। আমি আমার কপালের জন্য কাঁদছি। পল্লবী ফোপাতে ফোপাতে বলল, আমার কেউ নেই পৃথিবীতে, কেউ আমায় ভালোবাসে না। আমি তোমাকে ভালোবাসি পল্লবী, তুমি জানো। তুমি যদি পল্লবীকে ভালোবাসতে তাহলে অমন নিষ্ঠুরের মতো তাকে ভর সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বের করে দিতে না। পল্লবী হাতের তালু দিয়ে চোখ মুছতে মুছতে বলল, একবার ভাবলে না পল্লবী কোথায় যাবে, কার ভরসায় জীবন কাটাবে? সে অপরাধের জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করিনি পল্লবী। জয় অনুতপ্ত। আমি জানি সব আমার দোষ। আমি মদ খেয়ে বেহেড হয়েছি। গাড়ি সুনন্দের বাড়ির সামনে রাস্তায় ফেলে নেশায় বুঁদ হয়ে বাড়ি চলে গেছি। আর তার জন্য তোমাকে দোষী করেছি। সবার সামনে রাস্তায় দাঁড়িয়ে তোমাকে অপমান করেছি। আমরা দুজনে প্রতিদিন কাজে যাই। আমি এসি গাড়িতে অফিস যাই, আর তোমাকে প্রতিদিন বাসে ঝুলে ঝুলে কলেজ যেতে হয়। একবারও ভাবিনি পল্লবী ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, ওরও তো বিশ্রাম দরকার। আমি কি কখনো ওকে কোনো কাজে একটু সাহায্য করেছি? আমি পুরুষ সিংহ, আর সেদিন বিলটা পাওয়া যাচ্ছিল না। আমি তুমুল অশান্তি করেছি তোমার সাথে, তোমাকে তাড়িয়ে দিয়েছি, যদিও বিলটা আমার জন্যই হারিয়েছিল। আমি প্রতিদিন সকালে খবরের কাগজ পড়ে চারিদিকে ছড়িয়ে রাখি, যেন বাড়িতে 10টা-5টা চাকর আছে। প্রতিদিন তোমাকে সেগুলো গুছিয়ে রাখতে হয়। সেদিন ওই বিলটা কাগজের সাথেই চলে গেছে তাকে। আমি আমার অহমিকা আর স্বার্থপরতার জন্য আমার সোনার সংসার ধ্বংস করেছি। মাকে মৃত্যু শয্যায় কথা দিয়েছিলাম, সে কথাও রাখিনি আমি। জয়ের দু চোখ জলে ভরে এসেছে। আমি জানি আমার ক্ষমা হয় না পল্লবী, কিন্তু আমি যে আর পারছি না। তুমি কি একবার আমায়... জয় দুহাত জোর করে পল্লবী পায়ের দিকে ঝুঁকে কেঁদে উঠল। না, তুমি ওইভাবে হাত জোর করো না গো। পল্লবীর স্বামীর গলা জড়িয়ে ধরেছে। আমিও তোমাকে ছাড়া থাকতে পারছি না। জয় পল্লবীকে জড়িয়ে ধরেছে। দুজনার চোখ ঝরে পড়ছে। আজ মেঘ কেটে গেছে। বিভা মাসি, আমি আবার আপনার দিদিমণিকে নিয়ে যাচ্ছি। পরদিন সকালে উঠে জয় বিভাকে বলল, আজ আবার একবার পল্লবী আর জয়ের সুখের সংসার আরম্ভ হয়েছে। জয় বুঝে গেছে জীবনটা পিকনিক নয়। সংসার স্বামী স্ত্রীর সমন্বয়ে চলে, পরস্পরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ায় চলে, দায়বদ্ধতা পালনে চলে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।